ভোর থেকে রাত ছুটছে সময়, ছুটছে দেশ দুনিয়াও, চলছে জীবন আর জীবিকার লড়াই। এই লড়াই আজ আর শুধু পুরুষদের নয়, মেয়েরাও সামিল এই জীবন যুদ্ধে। তাদের কথা, তাদের লড়াই আর সাফল্য নিয়ে আমাদের অনুষ্ঠান শক্তি স্বরূপা। নমস্কার, এসডি টিভির শক্তি স্বরূপা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা বিভিন্ন ক্ষেত্রে নিজের যোগ্যতায় এবং পরিশ্রমের বিনিময়ে যেসব নারীরা তারা তাদের জীবন এবং জীবিকাকে প্রতিষ্ঠিত করেছেন, আসুন তাদের গল্প আজকে আমরা শুনব তাদের মুখ থেকে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বিউটিশিয়ান এবং মেকওভার আর্টিস্ট ও গ্ল্যামার পয়েন্ট বিউটি পার্লার এবং মেকআপ স্টুডিওর কর্ণধার অমৃতা মুখার্জি। অমৃতা, তোমাকে অনেক অনেক স্বাগত। বলো, এবং সামনেই তো পুজো, আশা করি পুজোর বাজার কমপ্লিট নাকি? একদম কমপ্লিট। বেশ, আমরা একটু আগেই যে পরিচয় পর্ব যখন দিচ্ছিলাম তখন বলছিলাম যে আমরা শুনবো সেই সমস্ত মহিলাদের কথা যাদের যোগ্যতা, নিজের যোগ্যতায় এবং পরিশ্রম, অবশ্যই এই দুটো তো থাকতেই হবে, এবং তারা তাদের এই যাত্রাকে, এই জার্নিকে কিভাবে নিয়ে গেছে এখন পর্যন্ত এবং নিয়ে যাবে আগামী দিনেও। তাই একটু গল্প একটু ছুঁয়ে যাও প্রথম দিকে, তারপরে একে একে তো অবশ্যই প্রশ্নের দিকে ঢুকবো। বলো, মানে তোমার কিভাবে এইটা, মানে হঠাৎ এই পেশাকেই তুমি কেন বেছে নিলে? এই পেশাকে বেছে নেব প্রথম থেকে সেটা একদমই ঠিক ছিল না। আমার ইচ্ছা ছিল টিচিং লাইনে যাওয়ার, আর এই পেশা আমার বাড়ির রক্তে আছে। আমার মা বিউটিশিয়ান, আমার দিদি বিউটিশিয়ান, এবং আমার মা 36 বছর ধরে পার্লার চালাচ্ছেন এবং এখনো সক্রিয়ভাবে তিনি নিজে কাজ করছেন। বাহ। তো কিন্তু আমার মাও চেয়েছিলেন যে আমি এই প্রফেশনে না এসে ফার্স্টে টিচিং লাইনে চেষ্টা করি। আচ্ছা অমৃতা, তুমি একটু বলো যে এই পেশাকেই কেন তুমি ভেবে নিলে বা বেছে নিলে? এই পেশাতেই আসবো প্রথম থেকে সেটা একদমই ডিসাইডেড ছিল না। আচ্ছা, আমার ইচ্ছা ছিল আমি টিচিং লাইনে যাব। আচ্ছা, কিন্তু এই পেশা আমার বাড়ির রক্তে আছে। আচ্ছা, আমার মা বিউটিশিয়ান, আমার দিদি বিউটিশিয়ান। আচ্ছা, কিন্তু আমার মাও চেয়েছিল এবং আমিও চেয়েছিলাম যে আমি টিচিং লাইনেই যাব। তো সেই হিসেবে আমি এমএ পাস করার পর এসএসসি প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা, কিন্তু সেই সময় বিয়ে ঠিক হয় এবং বিয়ের পরেও আমি এসএসসি প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু কনসিভ করি এবং বাচ্চা হওয়ার পর যেটা হয় অ্যাকচুয়ালি যে পড়াশোনা থেকে টোটালি ডিটাচ হয়ে যায়। তো 4 বছর 4.5 বছর হল যখন আমার বাচ্চার বয়স, তখন আমি ঠিক করলাম যে পড়াশোনা যখন হলোই না বা সেভাবে আমি মনোনিবেশ করতেও পারছি না, তো যখন এই কাজটা আমি জানি তখন এই কাজটাকে কাজে লাগানো যায়। একদম একদম। তো সেই হিসাবেই এই পেশাতে আসা। একদম একদম। বেশ, তোমার তো গল্প শুনবই, একটু একটু করে এগোচ্ছি আমরা আর কি, ঢুকছি। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই যে ধরো এরকম একটি পেশা বা যে কোনো পেশাতেই দেখবে একটা সমস্যা কিন্তু থাকেই গোড়াতে, সেরকম কি কোনো সমস্যার মুখোমুখি প্রথম দিকে কি পড়তে হয়েছিল? হ্যাঁ, সমস্যার মুখোমুখি, দেখুন একটা অন্য জায়গা থেকে এসে টোটালি আর একটা জায়গায় নিজের পরিচিতি তৈরি করা, এটা একটা শুরুতে একটা বিশাল সমস্যা। তো সেই হিসেবে পারিবারিক সমস্যা আমার যত না ছিল, তার থেকে বেশি সমস্যা ছিল আর্থিক সমস্যা, কারণ গোটা পুঁজিটা আমার হাজবেন্ডকে অ্যারেঞ্জ করতে হয়েছিল। আচ্ছা। এবং সে ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে আমাকে পার্লারটা খুলে দেয়। প্রথমে ও একটু চিন্তায় ছিল যে আমি পারবো কি না, কিন্তু আমি ওকে আশ্বাস দিই যে আমি পারবো, এবং আমার মাও বলে যে তুমি ওকে পার্লারটা খুলে দাও, ও পারবে, ও সেই রকমই কাজ জানে যে ও পারবে। আচ্ছা, তারপর তো আমার জার্নি স্টার্ট হলো। আচ্ছা, মানে বলতে পারো যে হাজবেন্ড এবং মা, মানে দুজনাই, মানে শ্বশুর বাড়িতে হাজবেন্ড শুধু বললে ভুল হবে, আমার শাশুড়ি মা প্রচন্ড সাপোর্টিভ। আমার শাশুড়ি মা যদি সেই সময় আমার বাচ্চার দেখাশোনা না করতেন, এবং টিল নাও এখনো অবধি তিনি আমার বাচ্চাকে দেখাশোনা করেন। আমার তো টাইমের কোনো ঠিক থাকে না, যখন আমি বেরোই বা আমার বাড়ি কখন ঢুকবো সেই টাইমের কোনো ঠিক থাকে না, বা সিজন ওয়াইজ তো চলেই। তো শাশুড়ি মা তো ফুল সাপোর্টিভ, মানতেই হবে এটা। মানে এটা ঠিক কথাই যে একটা সাপোর্ট যদি না পাওয়া যায়, দেখুন হাজবেন্ড তো সাপোর্ট করেন, তিনি হয়তো অর্থের দিকটা তোমাকে স্বাবলম্বী করে দিচ্ছে, শাশুড়ি যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ের বাইরে বেরোনো আরো বেশি টাফ হয়ে যায়। এটা মানে তুমি খুব লাকি বলতে হবে। অবশ্যই আমি লাকি মনে করি এই ব্যাপারে, এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে আর কি, এইভাবে আর কি।
বেশ, আচ্ছা তোমার কি মনে হয় যে এই যে ধরো এই পেশা কি একটা প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলার কাজ বা প্রশিক্ষণ না নিয়ে এগিয়ে চলার কাজ? এখন তো অনেক সহজেই আমাদের এই মোবাইলের যুগে ইউটিউব থেকে অনেকেই আর কি অনেক কিছু সহজে রপ্ত করে নিচ্ছে, সেটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ একদমই তাই না, একটা প্রশিক্ষণ নিলে কি তুমি নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হয় যে এই ব্যাপারে আমি পারদর্শী, আমি এটা জানি, এটা সম্পর্কে আমার নলেজ আছে। কিন্তু ওই ইউটিউব দেখে বা মোবাইল দেখে এখন অনেকেই অনেক কিছু করছে, কিন্তু সেটা একদম ঠিক নয়। অবশ্যই প্রশিক্ষণ নিয়ে এই মানে প্রফেশনে আসা উচিত, কারণ এটা পুরোপুরি মানুষের একটা মানে সৌন্দর্যের ব্যাপার, হেয়ার রিলেটেড, স্কিন রিলেটেড একটা ব্যাপার, তাই সেটা সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা উচিত। এবং আমরা তো জানি যে ধরো যে কোনো শিক্ষা বলো, আমাদের একটা প্রাথমিক শিক্ষার প্রয়োজন হয় এবং যত আমরা চেষ্টা করব ওই শিক্ষাকে আরো পলিশড করতে, ঠিক আছে, আরো উন্নত তাই সকলকে, দর্শক সাধারণকে অনুরোধ করব যে হ্যাঁ, ইউটিউব তো অবশ্যই আপনারা দেখুন, ব্যবহার করুন, কিন্তু তার সাথে সাথে একটা প্রথাগত শিক্ষাও, যেমন অমৃতা বলছিল, অবশ্যই দরকার, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী একদম। বেশ, আচ্ছা একটা কথা কিন্তু আমরা কম বেশি সবাই শুনি যে এই যে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করলেই মানে সুন্দরভাবে তাকে সাজানো যাবে আর কি, তাকে আরো সুন্দর লাগবে আর কি, দামি দামি প্রোডাক্ট, দামি দামি কসমেটিক্স, এই ধরনের ব্যবহার। তো তোমার কি মনে হয় যে এইগুলো না করলে কি তাকে কি সাজানো যায় না, বা একটু অসুবিধা কি পড়তে হয়? অসুবিধা, দেখুন প্রোডাক্ট তো অবশ্যই একটা ম্যাটার করে। আমরা যে ব্রাইডাল মেকওভার করে থাকি, দেখুন সবারই নিজস্ব একটা সৌন্দর্যতা আছে, তাই না? সেটাকে আমরা সেটা টোটালি পাল্টে দিতে পারি না, আমরা পারি তার সৌন্দর্যটাকে এনহ্যান্স করতে। তা আমি মনে করি যে একমাত্র দামি প্রোডাক্ট দিয়ে সেটা সম্ভব, বা নর্মাল প্রোডাক্ট দিয়ে সেটা সম্ভব নয়, সেটা একদমই নয়। এটা নিজের টেকনিকের ব্যাপার। অনেক নর্মাল প্রোডাক্ট আছে যেগুলো টেকনিক যদি জানা থাকে তাহলে সেটা দিয়ে খুব ভালো কাজ করা যায়। বেশ, আচ্ছা আরেকটা কথা, যে সৌন্দর্য বোধ অবশ্যই একটা থাকা দরকার বলে তুমি মনে করো? কারণ এক একটা উপলক্ষে আমরা নিজে যেমন সাজি এবং অপরকেও তো সেইভাবে আমাকে সেই উপযোগী করে তুলতে হবে আর কি, মানে এটাতে তোমার কি মত বলে তুমি মনে করো আর কি? অবশ্যই নিজে একটা সৌন্দর্যবোধ না থাকলে আমি অন্যকে সাজাবো কি করে, ঠিক না? এবং তার সঙ্গে কি নিজের দৃষ্টিটাও ঠিক রাখতে হবে, যে আমি যেটা যাকে সাজাচ্ছি বা আমি নিজে যেটা সাজছি সেটা তার উপর কতটা স্যুট করছে, একদম ঠিক আছে না? এই নিজের নজরটাকে একদম স্থির করতে হবে, ঠিক রাখতে হবে। একদম। দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন অমৃতার কাছ থেকে একদম নানা অজানা জানা গল্প এবং ওর স্ট্রাগলের কথা শুনছেন, ও কিভাবে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। এবং শুধু ও নয়, আমাদের চারপাশে আরও যারা মহিলারা আছে, মেয়েরা আছে, যারা ভাবছে যে তাদের নিজেদের গল্প আমাদের সামনে তুলে ধরবে, আমাদের এসডিটিভির অনুষ্ঠানে এইভাবে সে তার নিজের কথা সকলকে জানাবে, তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আসুন আমাদের এই এসডিটিভির স্টুডিওতে এবং যোগাযোগ করুন এই নাম্বারে, স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো, সঙ্গে থাকুন। ভোর থেকে রাত ছুটছে সময়, ছুটছে দেশ দুনিয়াও, চলছে জীবন আর জীবিকার লড়াই। এই লড়াই আজ আর শুধু পুরুষদের নয়, মেয়েরাও সামিল এই জীবন যুদ্ধে। তাদের কথা, তাদের লড়াই আর সাফল্য নিয়ে আমাদের অনুষ্ঠান শক্তি স্বরূপা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এসডিটিভির পর্দায় শক্তি স্বরূপা অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছে অমৃতা মুখার্জি। অমৃতা কুলটি থেকে এসছে এবং অমৃতা শোনাচ্ছে তার ছোটোখাটো খুঁটিনাটি অনেক গল্প, পরিশ্রমের গল্প। বেশ অমৃতা, যে কথা বলছিলাম যে আমরা তো প্রত্যেকেই চাই যে কিছু স্বাধীন রোজগার, একদম হ্যাঁ, দেখবে আমাদের বাড়ির কারুর কাছে একটু হাত পাততে একটু অবশ্যই আমাদের একটু কুণ্ঠাবোধ হয়। তো তোমার কি মনে হয়, তুমি যেহেতু এই পেশায় আছো তুমি ভালো করে বলতে পারবে, বা এখনকার ইয়াং জেনারেশন অনেকেই কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে এই পেশায় যেতে, তো এই পেশায় যেতে গেলে স্বাধীনভাবে কি একটা কি বলবো যে আজকের দিনে কি জীবিকা নির্বাহ করা সম্ভব হবে বলে তুমি মনে করো? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি এই পেশাটাকে এখন অনেক মেয়েই বেছে নিচ্ছে
এবং আগে আমার আমার মার কথা যেমন বললাম, আমার 36 বছর হয়ে গেল আমার মায়ের পার্লার। তো সেই সময় আমার মায়ের ক্ষেত্রে আমরা কি স্ট্রাগল করেছি, সেই সময় তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, কারণ তখন এই পেশাটাকে খুব ভালো চোখে দেখা হতো না। কিন্তু আস্তে 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 মানুষ আরও আপডেট হতে শুরু করলো এবং এই পেশাটাকে এখন বেশিরভাগ মেয়ে জীবিকা হিসাবে বেছে নিচ্ছে এবং অনেক বেশি এটা আরো বেশিভাবে ছড়িয়ে পড়ছে এই পেশাটা। তো আমি বলবো অবশ্যই একটা মেয়ে এই পেশাটাকে নিয়ে জীবিকা নির্বাহ করা মানে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এবং সর্বোপরি এবং খুব অল্প পুঁজির মাধ্যমে প্রথমে স্টার্ট সে করতেই পারে। হ্যাঁ, এই প্রশ্নে আসতামই যে কিছুটা কি অল্প পুঁজি নিয়ে অল্প পুঁজির মাধ্যমে সে করতে পারে। দেখুন, তার যদি, আমি তো বলবো প্রথমে নিজের বাড়ি থেকেই শুরু করো, এবং যার বাড়ির পজিশন মনে করুন ঠিক নেই, সেক্ষেত্রে তখন পুঁজিটা তখন আরেকটু বেশি ম্যাটার করে, কারণ তাকে বাইরে গিয়ে একটা ঘর ভাড়া নিয়ে, যেমন আমি শুরু করেছিলাম। আমার প্রথমে তো আমার বললাম প্রথম হাজব্যান্ড প্রথমে লোন নিয়ে আমাকে একটা ছোট ঘর ভাড়া করে আমাকে স্টার্ট করতে হয়েছিল, এবং তারপরে সেখান থেকে আমি অল্প অল্প টাকা জমিয়ে পরবর্তীকালে 5 বছর সেই ভাড়া ঘরেই থাকছিলাম আমি, এবং তারপরে অল্প অল্প টাকা জমিয়ে আমি আমার নিজস্ব একটি দোকান ঘর কিনি, এবং সেখান থেকেও আরেকটা পরবর্তীকালে দোকান ঘর কিনি। এবং আমিও মনে করি অল্প পুঁজি দিয়ে কেন শুরু করা যায় না, আমি তো শুরু করেছিলাম। একদম। এই যে অমৃতা একটা বড় উদাহরণ, অমৃতা যেই কথাটা বলছিল যে ছোট্ট অল্প পুঁজি নিয়েও কিন্তু শুরু করা যায়, এবং হ্যাঁ ধীরে ধীরে অবশ্যই বাড়ির সাপোর্ট তো দরকারই, অবশ্যই দরকার। প্রথম পুঁজি দেখুন, নিজস্ব পুঁজি বলতে আমার কিছু ছিল না প্রথমে, যেমন আমি হাজবেন্ডের উপরই ডিপেন্ডেন্ট ছিলাম, বাপের বাড়ি থেকেও কোনো রকম সাহায্য তখন আমি পাইনি, এবং সেই হাজবেন্ড যেমন আমার পাশে দাঁড়িয়ে ছিল, এবং কেউ যদি তাকে সাপোর্ট করার অবস্থা থাকে তাহলে তো সেটা আরো ভালো। একদম একদম। বেশ। আর এছাড়া আমাদের তো ধরুন যেমন অমৃতার কাছে আমি শুনবো যে অমৃতা তোমার স্যালনে কি বা তোমার পার্লারে কি এই যে এই ধরনের মহিলাদের কি কোনোভাবে কোর্স করানো হয়? হ্যাঁ, আমার কাছে কোর্স করানো হয়। সেই ব্যাপারে একটু বিস্তারিত একটু জানাও। আমার কাছে কোর্স করানো হয়, সব রকম ব্রাইডাল মেকওভার কোর্স, বিউটিশিয়ান কোর্স, সব রকম কোর্সই করানো হয়, এবং অনেক মেয়ে আমার কাছে শিখে এখন নিজে স্বাধীনভাবে পার্লার খুলেছে এবং চালাচ্ছে, সেটাতে আমি খুব গর্ববোধ করি। একদম। এবং তারা যথেষ্ট রেসপেক্ট আমাকে করে, এবং আমার কোর্স 12 মাসই রানিং থাকে। যারা ভর্তি হতে চায় অবশ্যই ভর্তি হতে পারে। আর মানে এরকমও হয়েছে যে তারা হয়তো আজকে একটা অন্য জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তোমার সাথে যোগাযোগ করলে তুমি তাদেরকে যোগাযোগ আছে, এবং আমার স্টুডেন্টদের সাথে আমি যোগাযোগ রাখি, এবং স্টুডেন্টকে আমি বলি আমি যখনই তোমাদের দরকার হবে অবশ্যই আমাকে পাশে পাবে। এবং আমার স্টুডেন্টরা রীতিমতো আমার টাচে থাকে, তারা আসে। যেমন পুজোর সময় অনেক স্টুডেন্ট আছে যারা পার্লার খুলতে পারেনি, তারা কাজ শিখে ঘরেই বসে আছে, কিন্তু আমি বলি তোমরা ঘরে বসে থাকবে কেন, তোমরা এসো আমার সাথে কাজ করো। একদম। তো তারা আসে আমার সাথে কাজ করে, হাতে হাত মিলিয়ে আমরা সবাই কাজ করি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জানতে চাই বা তুমি আমাদের দর্শকদের জানাও যে এই যে তোমার কোনো কোর্সের সময়সীমা মানে কত বছরের বা একটা 6 মাস বা 3 মাস এরকম কিছু আছে? যে হ্যাঁ, অবশ্যই আছে। শর্ট কোর্স যারা করতে চায়, যাদের হাতে টাইম সীমিত, বলে যে আমার খুব এমার্জেন্সি বাড়ি, মানে আমি পার্লার খুলতে চাই, দিদি শর্ট কোর্স কি আছে আমাকে বলুন। তো 3 মাসের কোনো কোর্স, কেউ বলে লেন্দি একটু কোর্স মানে 6 মাস, কারণ 3 মাসের কোর্স যে করছে তার যে অ্যামাউন্টটা তাড়াতাড়ি তাকে দিতে হচ্ছে, 6 মাসের কোর্স হলে তা সে একটু টাইম পায় হাতে। একদম, তাই না? একদম। তো দু রকম ব্যবস্থাই আমার কাছে আছে, মানে তুমি সব রকম সহযোগিতা করার চেষ্টা করো আর কি। একদম একদম, সেই চেষ্টাটাই তো আমরা করতে পারি। এই যে অমৃতার কাছ থেকে আমরা অনেক গল্প শুনছি, অনেক গল্প, এবং ইন্সপায়ার্ড হচ্ছি, কিন্তু আপনারাও হচ্ছেন তার সাথে সাথে। অমৃতা, এই কথার ফাঁকে একটু জানি যে দেখো আজকের দিনে আমরা দেখেছি যে কোনো মেকআপ আর্টিস্ট কোনো ব্রাইডাল শুট যেখানে হয় সেখানে হয়তো সাজাতে গেল এবং বাড়ির লোক অসম্ভব ভাবে কিন্তু বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে কখন ছাড়বে এই একটা ব্যাপার আর কি। মানে এরকম কি কোনো গল্প আছে? অনেক ইনসিডেন্ট ঘটে, আমার সাথেও ঘটে। হয়তো বেশিরভাগ আমি স্টুডিওতে কাজ করতে পছন্দ করি, আমি চাই মানে লোকাল যারা থাকে তারা বেশিরভাগ আমার কাছে স্টুডিওতে এসেই কাজ করে, এবং বাইরে যেগুলো হয় তাদের পক্ষে তো আসা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাকে যেতেই হয়, এবং আমি অবশ্যই টাইমটা খুব মেনটেন করার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু সব বাড়িরই একই ব্যাপার, রিচুয়াল শেষ হয় না, ব্রাইড আসতে দেরি করে, এবং তাদের বাড়ির লোকের একটা ধারণা কি থাকে যে আমরা বোধহয় ম্যাজিশিয়ান, তাই না? আমরা খুব অল্প সময়ের মধ্যে ম্যাজিক সৃষ্টি করতে পারি, কিন্তু সেটা একদমই নয়, সেটা একদমই নয়। আমাদেরকে মানে যতটা সময় আমাদের দরকার ততটা আমাদের পর্যাপ্ত সময় দিতে হয়,
তবেই আমরা সেই কাজটা দেখাতে পারি, আরো সুন্দরভাবে করতে পারি। একদম একদম একদম। বেশ, দর্শক শ্রোতাকে বলবো যে যারাই এই পেশাতে আছেন, বা এই যে একটু আগে অমৃতা যে কথা বলছিল, যে একটু তাদের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন। হ্যাঁ, তারা তো অবশ্যই সুন্দরভাবে, নিখুঁতভাবে, অমৃতাও স্বীকার করবে যে একটা নিখুঁতের একটা কিন্তু প্রয়োজন আছে, যতক্ষণ তুমি স্যাটিসফাইড হচ্ছ। বেশ। আচ্ছা অমৃতা, মানে এই ব্যবসার, মানে তোমার কি মনে হয় যে এই ব্যবসার পরবর্তী পদক্ষেপ তোমার কি আছে? মানে তুমি আরো তো নিশ্চয়ই কিছু উন্নত ভাবনা রেখেছো। আমি দেখো, আমি যেটা শিখেছি আমার মায়ের আন্ডারে থেকে, আমি যেটা শিখেছি সেটাতে আমি অবশ্যই মানে অনেকদিন কাজ করেছি, যা শিখেছি আমি। কিন্তু এখন তো প্রচুর প্রচুর জিনিস এখন মার্কেটে আসছে যেগুলো নলেজ থাকা দরকার এবং নিজেকে আপডেট করতেই হবে। তো তারপরেও আমি কোর্স করেছি এবং রিসেন্টলি আমি অ্যাস্থেটিকের কোর্স করেছি এবং এই অ্যাস্থেটিকটা আমি ইন্ট্রোডিউস করতে চাই এখন আমার পার্লারে। তো সেই পদক্ষেপটা নিয়ে এখন ব্যস্ত আছি। আচ্ছা, অ্যাস্থেটিক নিয়ে কাজ, ওটা কি একটুখানি ওটা যেমন দেখো তোমাদের এই তিল বলো, আঁচিল বলো, এগুলো রিমুভাল। আচ্ছা, ঠিক আছে, বা পিগমেন্টেশন মানে স্কিনের ট্রিটমেন্ট বেসড যেগুলো, আচ্ছা আচ্ছা, প্রপার ট্রিটমেন্ট যেগুলো স্কিনের হেয়ারে, আচ্ছা সেইটা নিয়ে আমি এখন মানে নেক্সট পদক্ষেপ আমার ওটাই হতে চলেছে। ওটা নিয়ে কাজ করতে চলেছে। আচ্ছা, তুমি একটু তাও দর্শক শ্রোতাকে তোমার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা তুমি জানিয়ে দাও একবার। হ্যাঁ, আমার অ্যাড্রেস হলো কুলটি শ্রীপুর রোড, বিসাইড হিন্দু মিলন মন্দির, ইরাবতী টাওয়ার। আমার ফোন নাম্বার হলো 9614277300। বেশ, দর্শক শ্রোতা বন্ধুরা, অমৃতা জানাচ্ছে যে ও একটা নতুন একটা সেগমেন্ট শুরু করতে চলেছে, অ্যাস্থেটিক। সেখানেও ও কাজকর্ম করবে এবং অবশ্যই যারা কুলটির কাছাকাছি, মানে আসানসোল এবং কুলটি বা চিত্তরঞ্জনও বলবো আর কি, আমি তো ওইদিকে নির্সা বলুন, ধানবাদ বলুন, এইদিকে আসানসোল, রানীগঞ্জ অবধি আমি কাজ করি। মানে আমি ব্রাইডালের জন্য আসি এবং কুলটির তো আছেই। তো আপনারা যারা আসতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই ফোন করুন, আমি রেসপন্ড অবশ্যই দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা অমৃতা, এরকম কি তোমার কখনো মনে হয় যে ধরো তুমি কাজ করতে গেছো, ঠিক আছে, বাড়িতে তুমি, তোমার একটু আগেই বলছিলে ছোট বাচ্চা আছে, হয়তো তোমার অনেকটাই বড় হয়েছে, যখন স্টার্ট করেছিলাম তখন তার বয়স ছিল 4.5 বছর। আচ্ছা আচ্ছা, এখন আমার পার্লার 9 বছর হয়েছে। আচ্ছা, হ্যাঁ অমৃতা, শুনছি তোমার গল্প, বেশ ভালো লাগছে। আচ্ছা অমৃতা, আমাদের এই আসানসোল তো বেশ ধুলোপূর্ণ, একদম একদম। এই সময় মানে আমাদের ত্বক খুব সেনসিটিভ, হ্যাঁ, বা যাদের ড্রাই স্কিন, তারা কি করবে? মানে ড্রাই স্কিনটা তুমি একটু বলো, তারপর একটু অয়েলি স্কিন সম্বন্ধে একটু বলবে। ড্রাই স্কিন, অয়েলি স্কিন দুজনকেই মানে এই ধুলো বলো যাই বলো 12 মাসই টেক কেয়ার করা উচিত। এবং ড্রাই স্কিনে কি কথা, যেটা ডিহাইড্রেট হয়ে যায় প্রচন্ড পরিমাণে, জল খেতে হবে প্রচুর পরিমাণে। সে অয়েলি স্কিন বলুন, ড্রাই স্কিন বলুন, সবাইকেই জলটা আগে ভেতরটা ঠিক রাখতে হবে। ভেতরটা যদি না ঠিক থাকে তাহলে বাইরে থেকে সেই সৌন্দর্য প্রকাশ পাবে না। একদম একদম, এটাই আর কি। মানে শুধু জল ছাড়াও তুমি এটাও হয়তো বলবে যে তার সাথে খাদ্য ফলমূল এগুলো তো আছে, এগুলো তো খেতেই হবে। তারপর উপরে চর্চা বলতে আমরা বলি যেমন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এটা এবং সানস্ক্রিন অবশ্যই বেরোবার আগে অবশ্যই সানস্ক্রিন, সে বলুন পুরুষ বলুন মহিলা বলুন সকলকে অ্যাপ্লাই করে তবেই বেরোন। আচ্ছা আচ্ছা, এই যে পুরুষের কথা তুমি বললে, এখন দেখবে যে আমরা দেখেছি যে অনেক সময় মহিলাদের সাথে সাথে পুরুষরাও কিন্তু প্রচন্ড পরিমাণে এখন সচেতন হচ্ছে। এটা খুব ভালো দিক একটা, হ্যাঁ। যে তো সেরকম কি তোমার মানে তোমার ওই পার্লারে মানে কুলটিতে ওরকম কি কোনো সেটআপ আছে যে পুরুষরাও সেখানে? আমার কাছে তো পার্টিকুলার এখন খালি লেডিজই, কিন্তু আমি পরবর্তীকালের ইচ্ছা আছে পুরুষদের এত সচেতনতা এবং পুরুষরা মহিলাদের এত মানে আমার কাছে যারা আসেন, যারা ওয়াইফদের নিয়ে আসেন, তারাও তো সচেতন কোয়ারিজ করেন। তো আমার ইচ্ছা আছে পরবর্তীকালে যদি পুরুষদের জন্য একটা সেটআপ তৈরি করা যায়। বাহ, এটা তো একটা দারুণ খবর। আশা করি এরকম একটা স্বপ্ন তাড়াতাড়ি মানে বাস্তবায়িত হোক, দেখা যাক। বেশ। আচ্ছা, এখন আমরা দেখবে একটু এই চুল নিয়ে, কিন্তু সামনেই তো পুজো, একটু খুব আমরা সচেতন যে কিভাবে একটু চুলটা যত্ন করব আর কি। মানে একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলো যে চুলকে নিয়ে একটু কিভাবে আমরা চুলকে নিয়ে যত্ন বলতে যেমন মুখের যত্ন করি, আমাদের চুলটাও সেভাবেই যত্ন নেওয়া উচিত। কারণ বাইরে বেরোলে প্রচন্ড ডাস্ট চুলে জমা হয়, সেটা যদি আমরা পুরোপুরি শ্যাম্পু করে ওয়াশ না করি তাহলে সেখান থেকে চুল প্রচন্ড ফ্রিজি হয়ে যায় এবং চুল প্রচন্ড ড্রাই হয়ে যায়। তো একটা প্রপার কেয়ার চুলের জন্য খুবই দরকার, তাই না? মানে মাঝে মাঝে অয়েলিং করা,
আচ্ছা। আর যদি আমি তো বলবো অবশ্যই পার্লারে একটা স্পা নিয়ে যান, মান্থলি যদি স্পা করেন চুল অবশ্যই খুব ভালো থাকে। আচ্ছা হ্যাঁ অমৃতা, এই যে সামনেই পুজো, মানে তুমি একটু আগে বলছিলে যে হ্যাঁ একটা স্কিনের অফার চলছিল না? হ্যাঁ, আমার এখন হেয়ার রিলেটেড অফার চলছে। আচ্ছা, হেয়ার রিলেটেড অফার চলছে, অনেকদিন ধরেই চলছে, 10 দিন হয়ে গেল। আচ্ছা, পুজোর সময় কি কোনো অফারের ডিউরেশন আছে, মানে এই মহালয়া থেকে এতদিন অবধি? হেয়ারের যে অফার, যেমন ট্রিটমেন্ট যে অফারগুলো চলছে সেটা এখন 18 তারিখ অবধি আছে, এবং তারপর থেকে শুরু হচ্ছে আমাদের স্কিন রিলেটেড অফার। আচ্ছা, ফেশিয়াল টেশিয়ালের ওপরে অনেক হিউজ অফার থাকে, অনেক কিছু ফ্রিও থাকে, তার মধ্যে সে প্যাকেজ সিস্টেম থাকে। সেটার জন্য অবশ্যই আমাকে ফোন করতে হবে, আমি ডিটেলস দিয়ে দেবো, এবং আমাদের সেটা চলবে কালী পুজো অবধি। বেশ, তারপর তো বিয়ের মরশুম ঢুকেই যাচ্ছে। বেশ, আচ্ছা, একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো তুমি একটু আমাদের যারা শুনছে বা যারা দেখছে বা যারা পরবর্তী ক্ষেত্রে দেখবে তাদের উদ্দেশ্যে তুমি একটু জানিয়ে রাখো যে এই পেশায় আসতে গেলে কীরকম তুমি তাদের প্রতি একটা বার্তা যদি তুমি দিয়ে যাও। অবশ্যই বলবো যে ভালো জায়গা থেকে একটা কোর্স করো এবং নিজেকে আপডেট করো, এবং এই পেশায় আসো। এই পেশায় আমি তো বলবো যে কোনো মেয়ের এই পেশা যদি চুজ করে সেটা খুবই ভালো। আচ্ছা, আমি নিজের দিক থেকে বলছি এটা খুবই ভালো, এই পেশায় আসতে পারে, কিন্তু হ্যাঁ অবশ্যই বলবো যে প্রপার নলেজ নিয়ে এসো এবং ভালো জায়গা থেকে কোর্স করো। এটা একটা এই জিনিসটা আমার অমৃতা খুবই ভালো লাগলো যে ও কিন্তু প্রশিক্ষণ দেয়, কিন্তু তবুও ও বলছে যে যেখানে ইচ্ছা, যেখানে তোমার মনে হবে বা যেখানে আপনাদের মনে হবে যে ভালো প্রশিক্ষণ দেওয়া হয় সেখান থেকে নিয়ে কাজটা শুরু করতে পারেন। ওর কাছেই যে গিয়ে করতে হবে তা কিন্তু নয়, কিন্তু ও এটা বলে দিচ্ছে যে হ্যাঁ অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে, স্টার্ট করো এবং তারপরেও আবার প্রশিক্ষণ নাও, একদম, কারণ নিজেকে আপডেট করাটা খুবই দরকার। বেশ, আমরা এতক্ষণ শুনছিলাম অমৃতার কাছ থেকে নানান খুঁটিনাটি গল্প, কিভাবে আজকের এই জায়গায় ও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দর্শক শ্রোতাদের বলবো যে সামনেই পুজো, অবশ্যই সকলে সুন্দরভাবে সেজে উঠব, সুন্দরভাবে আগামী দিনে নিজেদেরকে ভালো রাখবো, এবং যারা মনে করছেন যে এই রকম অমৃতার মতো আপনারা আপনাদের গল্প শোনাতে চান তারা অবশ্যই আমাদের এসডিটিভির শক্তি স্বরূপা অনুষ্ঠানে যদি আসতে চান অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং নিজেদের গল্প তুলে ধরুন। এখনকার মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব, এবং পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভোর থেকে রাত ছুটছে সময়, ছুটছে দেশ দুনিয়াও, চলছে জীবন আর জীবিকার লড়াই। এই লড়াই আজ আর শুধু পুরুষদের নয়, মেয়েরাও সামিল এই জীবন যুদ্ধে। তাদের কথা, তাদের লড়াই আর সাফল্য নিয়ে আমাদের অনুষ্ঠান শক্তি স্বরূপা।